অঢেল প্রত্যাশার চাপ নিতে হবে নতুন সরকারকে। স্থিতিশীলতা বিনিয়োগ ফেরানো বড় চ্যালেঞ্জ। কর্মসংস্থান সৃষ্টির সঙ্গে সহনীয় পর্যায়ে আনতে হবে মূল্যস্ফীতি। 2 মাস ধরে যুক্তরাষ্ট্রে কমছে পোশাক রফতানি আয়, তথ্য অটেক্সার। চীনের হারানো বাজার দখলে এগিয়ে ভিয়েতনাম। ট্রাম্পের অস্থির বাণিজ্যের নীতিকে দায়ী করছেন উদ্যোক্তারা। নিউমোরিং টার্মিনাল ইজারা দেওয়ার প্রতিবাদে 6 দিনের কর্মবিরতির পর কাজে ফিরছেন শ্রমিকরা। সচল চট্টগ্রাম বন্দর আমদানি রফতানি বাণিজ্য স্বাভাবিক করার চেষ্টা। সরকারি চাকরিতে নবম পে স্কেল দাবিতে শহীদ মিনারে সমাবেশ। সারা দেশ থেকে জড়ো হয়েছেন শত শত কর্মচারী। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। এবং স্বস্তি রাজধানীর কাঁচা বাজারে আলু বেগুন সহ শীতকালীন সবজি মিলছে 50 টাকার নিচে। কমছে পেঁয়াজের দাম, ঊর্ধ্বমুখী মরিচের দর। স্থিতিশীল মুদিখানার দাম বাড়ছে মুরগির। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে এ সময়ের বাণিজ্যে আপনাদের সঙ্গে আছি আমি অর্চিতা শেহসিন। কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে মূল্যস্ফীতি সহনীয় করা, রাজনৈতিক স্থিতিশীলতার মাধ্যমে দেশি বিদেশি বিনিয়োগের সুযোগ, রফতানি আয় বৃদ্ধি এবং আর্থিক খাতের সংস্কারের পর কল্যাণমুখী অর্থনীতির দিকে এগিয়ে যেতে বড় চ্যালেঞ্জ নিতে হবে নতুন সরকারকে। আর্থিক খাত সংশ্লিষ্টরা বলছেন অঢেল প্রত্যাশার চাপ নিতে হবে নতুন সরকারকে। সেলিয়া সুলতানার রিপোর্ট। 2026 সালে বৈশ্বিক প্রবৃদ্ধি হবে 2.6%। বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে 4.88%। কিন্তু পূর্বাভাসের উল্টো পথে শিল্প ও উৎপাদন খাত। বিদেশি বিনিয়োগকারীদের ধীরে চলন নীতি আর দেশীয় বিনিয়োগকারীরা ব্যাংক ঋণের অতিরিক্ত সুদ আর ট্রাম্প নীতিতে টালমাটাল। নীতি প্রণয়ন আর সুশাসন প্রতিষ্ঠার ছোট ছোট উদ্যোগে ব্যাংকে অলস টাকা ফিরেছে, এটি সুখবর আসন্ন সরকারের জন্য। তবে এই অলস টাকা শিল্পে ফেরাতে না পারলে আবারও অশনি সংকেত ডেকে আনবে আর্থিক বাজারে। তবে রাজনৈতিক পরিস্থিতি অবলোকন করেই বিনিয়োগের হ্যাঁ বা নাতে অবস্থান নেবে বিনিয়োগকারী। আমরা আগামী জুন পর্যন্ত কোনো সম্ভাবনা দেখছি না। জুনের পরে নতুন সরকার আসার পরে যদি প্রম্পট কোনো পলিসি দিতে পারে বা আইন শৃঙ্খলা বিশেষ করে উন্নতি ঘটাতে পারে, তাহলে হয়তো জুন অনওয়ার্ড গিয়া রপ্তানি কিছুটা বাড়তে পারে। মূল্যস্ফীতি কমে আসার গতি ধীর, অন্যদিকে বেকার মানুষের সংখ্যা বাড়ছে। বিশ্বব্যাংকের হিসেবে 2025 সালে দারিদ্র্যের হার বেড়ে দাঁড়িয়েছে 21.2%। আর শিল্পের চাকা না ঘুরলে কর্মসংস্থানের বাজার নিয়ে বাড়তি চিন্তা কাঁপাবে নতুন সরকারের ক্ষমতা। সাধারণ জনগোষ্ঠী তাদের কিন্তু দেয়ালে পিঠ থেকে গেছে। কাজেই এটাকে যদি মাথায় রেখে এখন নতুন সরকারের যারা ক্ষমতায় আসবে তাদের প্রথম দায়িত্ব হচ্ছে মূল্যস্ফীতিটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। তারপরে একই সঙ্গে অর্থনীতির যে বর্তমান একটা স্থবিরতা, এই স্থবিরতা কাটানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থাগুলো গ্রহণ করা। শেয়ার বাজার নিয়ে নানা অলীক স্বপ্ন থাকলেও নতুন সরকার প্রায় 33 বিলিয়ন রিজার্ভের সাথে দেশি বিদেশি 24 লাখ কোটি টাকা ঋণের দায় নিয়ে যাত্রা শুরু করবে। একই সাথে দুর্বল রাজস্ব ব্যবস্থাপনায় আয় বাড়ানো, প্রবৃদ্ধি পুনরুদ্ধার, বিনিময় হারের নতুন কাঠামো পুরোপুরি বাস্তবায়ন, রপ্তানি আয় বৃদ্ধির মতো চ্যালেঞ্জও যুক্ত হবে। বন্ধ কলকারখানা চালু হবে, কর্মসংস্থান হবে নতুন করে, যাদের চাকরিচ্যুতি ঘটেছিল তারা আবার পুনরায় চাকরিতে ফিরে আসবে এবং অর্থনীতির চাকা সচল হবে। এবং আমাদের একটা অ্যাজাম্পশন ছিল যে প্রতিটাই যদি ব্যাংক এক্সিকিউট করে আনুমানিক প্রায় 2 লক্ষ কোটি টাকার মতো খেলাপি ঋণ আবার স্বাভাবিক ঋণে ফিরে আসবে। নতুন সরকারের অপেক্ষায় আছে আইএমএফ ও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ঋণ ছাড়। তবে বিশ্লেষকরা বলছেন বিদেশি ঋণ নির্ভর না হয়ে দক্ষ মানব সম্পদের মাধ্যমে দেশীয় উৎপাদন বাড়িয়ে আত্মনির্ভরশীলতায় ফিরিয়ে আনা হবে সরকারের দূরদর্শিতা ও বাস্তবসম্মত পরিকল্পনার উপর। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। মার্কিন বাজারে টানা 2 মাস ধরে কমছে বাংলাদেশের তৈরি পোশাকের রফতানি আয়। এমন হতাশার খবরই দিয়েছে দেশটির বাণিজ্য দফতরের অধীন অটেক্সা। দেশটিতে চীনের দ্রুত হারানো বাজার দখলে এগিয়ে ভিয়েতনাম। ট্রাম্পের অস্থির বাণিজ্য নীতির কারণেই শিগগিরই মার্কিন বাজারে পোশাক রফতানি বাড়ানো সম্ভব নয়, এমন বাস্তবতার কথাই জানাচ্ছেন উদ্যোক্তারা।
বিশ্ব অর্থনীতির সবচেয়ে বড় দেশ যুক্তরাষ্ট্রই বাংলাদেশি তৈরি পোশাকের দ্বিতীয় শীর্ষ গন্তব্য। বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির হিসাবে পোশাক শিল্পের মোট রফতানি আয়ের প্রায় 20% আসে মার্কিন বাজার থেকে। এই বাজারেই কমছে বাংলাদেশি তৈরি পোশাকের রফতানি। মার্কিন বাণিজ্য দফতর অটেক্সার হিসাবে গেল নভেম্বরে দেশটিতে 52 কোটি 65 লাখ ডলার মূল্যের পোশাক রফতানি করেছে উদ্যোক্তারা, যা আগের বছরের একই সময়ের তুলনায় 14.57% কম। এর আগের মাস অক্টোবরে কমেছে 10.77%। অক্টোবর নভেম্বরে কমলেও 2025 সালের প্রথম 11 মাসে যুক্তরাষ্ট্রে গেছে 760 কোটি 26 লাখ ডলারের বাংলাদেশি তৈরি পোশাক। মোটের এই হিসাবে প্রবৃদ্ধি হয়েছে প্রায় 12.5%। এ অবস্থায় ট্রাম্প প্রশাসনের অস্থির বাণিজ্য নীতিতে বাজারটিতে ঘুরে দাঁড়ানোর খবর দিতে পারছেন না উদ্যোক্তারা। ইউএস মার্কেট এখন মেইনলি হলো দুইটা ব্যাপার, একটা হলো যে আপনার ট্যারিফ হাই, আবার অনেক দেশে তার নতুন নতুন চুক্তি হতে যাচ্ছে, ফলে বায়াররাও আসলে জানে না যে কী ঘটনাটা ঘটতে যাচ্ছে। বায়ারদের যেমন আগে ধরেন তার যে টাকাটা নিতে খরচ হতো, ধরেন 16 টাকা 17 টাকা তার ট্যারিফের বাবদ খরচ হতো, এখন এক্সট্রা 20% লাগতেছে, আর 20 টাকা। এটা তো তার ক্যাপিটাল থেকে নাই হয়ে গেছে। ফলে ক্যাপিটাল থেকে সে যখন ট্যাক্সে চলে গেছে তখন সে যে গুডসটা কিনতো সেই জায়গাতে তার টাকাটা কমে আসে, ফলে তার ইম্পোর্ট সে কমাই দিছে। আবার যখন ইনভেন্টরি খালি হয়ে যায় তখন আবার তার নিতে হয়। ফলে আসলে এটাকে কোনো মতে প্রেডিক্ট করা যাচ্ছে না যে ইউএস মার্কেটে কী হবে। তবে একক মাস কিংবা সামষ্টিক যোগফল সব হিসেবেই বড় ব্যবধানে মার্কিন পোশাকের বাজার হারাচ্ছে দেশটির বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী চীন। চীনের এই হারানো বাজার দখলে সবচেয়ে এগিয়ে রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনাম। যেমন গেল নভেম্বরে যুক্তরাষ্ট্রে দেশটির পোশাকের রফতানি বেড়েছে 9.52%, তেমনি নভেম্বর পর্যন্ত 11 মাসে যোগফলে বেড়েছে 11.35%। মাসিক হিসেবে গেল নভেম্বরে বড় হোঁচট খেয়েছে ভারতও, তবে 11 মাসের হিসেবে প্রবৃদ্ধি হয়েছে 6% বেশি। তবে প্রবৃদ্ধিতে সবচেয়ে বেশি এগিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়া। অন্তরা সেন, সময় সংবাদ। চট্টগ্রাম বন্দরের শ্রমিকদের 6 দিনের কর্মবিরতির পর আজ সব ধরনের অপারেশনাল কাজ শুরু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি। সরাসরি যাচ্ছি সেখানে। 6 দিন পর চট্টগ্রাম বন্দরের যে কার্যক্রম অপারেশনাল সেটা স্বাভাবিক হতে শুরু করেছে এবং সকাল থেকে আমরা দেখেছি বন্দরের যে জেটি গেটগুলো আছে সেই জেটি গেটগুলোতে কিন্তু কন্টেনারবাহী যেসব ট্রাক কাভার্ড ভ্যান আছে সেগুলো দীর্ঘ সারি এবং যারা এখানে কর্মরত আছেন গেটে নিরাপত্তা কর্মী এবং ট্রাফিক পুলিশ তারা কিন্তু চেষ্টা করছেন যেন কোনো ধরনের যানজট না তৈরি হয়ে যে কন্টেনারবাহী গাড়ি যেন বন্দরে প্রবেশ করতে পারে সেই দৃশ্য আমরা দেখেছি। এবং প্রতিটি গেটে আসলে একই অবস্থা, যারা শ্রমিকরা আছেন তারা কিন্তু সকাল 8টা থেকে কাজে যোগ দিয়েছেন। এবং আপনারা জানেন যে গতকাল নৌ উপদেষ্টার সাথে শ্রমিক নেতাদের বৈঠকের পর শুক্রবার এবং শনিবার এই 2 দিন তারা কিন্তু নৌ উপদেষ্টার আশ্বাসের প্রেক্ষিতে কর্মবিরতি স্থগিত করেছেন। এবং বৈঠকে শ্রমিক নেতারা দাবি করছেন যে কারণে ধর্মঘটের আহ্বান করা হয়েছিল, বিশেষ করে চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশিদের হাতে ইজারা দেওয়া যে প্রক্রিয়া সেই বিষয়টা নৌ উপদেষ্টা সরকারের উচ্চ পর্যায়কে জানাবেন। পাশাপাশি আন্দোলনের কারণে যেই নেতাদেরকে বিশেষ করে শ্রমিক কর্মচারী যাদেরকে বদলি করা হয়েছে সেই বিষয়ে বিবেচনা করা হবে, এমন আশ্বাসের প্রেক্ষিতে কিন্তু 2 দিনের জন্য এই কর্মবিরতি স্থগিত করেছেন শ্রমিক নেতারা। আর আপনারা জানেন যে আসলে চট্টগ্রাম বন্দর দেশের যে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের প্রধান যেই কেন্দ্র সেটা হচ্ছে এই সমুদ্র বন্দর। সে কারণে দেখা গেছে গত 6 দিন এই বন্দরের কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকার কারণে বেশ লোকসানের মুখে পড়তে হয়েছে। বিশেষ করে এইবারে ধর্মঘটে দেখা গেছে যে জাহাজ থেকে যে পণ্য খালাস সেটাও বন্ধ ছিল এবং বর্তমানে কিন্তু চট্টগ্রাম বন্দরে প্রায় 139টার মতো পণ্যবাহী জাহাজ আছে, তার মধ্যে বহির্নোঙরে আছে 120টার মতো। এবং এই যে জাহাজগুলো আসলে পণ্য খালাস করতে পারেনি, এক ধরনের জট যেমন তৈরি হয়েছে তেমন কিন্তু ব্যবসায়ীদের অনেক
অনেক বেশি, বিশেষ করে রফতানিমুখী যেসব গার্মেন্টস শিল্প থেকে শুরু করে বাণিজ্যগুলো রয়েছে সেগুলো ক্ষতির মুখে পড়তে হয়েছে। এবং চট্টগ্রাম বন্দরে কিন্তু প্রতিদিন দেখা গেছে যে 9,000 কন্টেনার কিন্তু পরিবহন হয়, সেখানে গত 6 দিন এই ধরনের কোনো ধরনের কন্টেনার পরিবহন না করার কারণে কিন্তু আসলে হাজার হাজার কোটি টাকার ক্ষতির মুখে পড়তে হয়েছে বলে তারা দাবি করছেন। বিশেষ করে যারা রপ্তানিকারক তারা বলছেন যে এই 6 দিনে প্রায় তাদের 8,000 কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন। অর্থাৎ যত দ্রুত সম্ভব এই যে সংকট, সেই সংকট যেন কেটে যায় এমন প্রত্যাশা কিন্তু ব্যবসায়ীরা করছেন। এবং যেহেতু 2 দিনের কর্মবিরতি, যদিও 2 দিন আসলে সাপ্তাহিক ছুটি চট্টগ্রাম বন্দরে প্রায় 7 দিনই কাজ চলে, এবং এই 2 দিনে তারা চেষ্টা করবেন যে যত সম্ভব যে কন্টেনার পরিবহন সেটা করা যায়। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম বন্দরের থেকে সর্বশেষ। যুক্ত ছিলাম চট্টগ্রামে। স্বাধীন কমিশনের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ, বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন, ব্যাংকগুলোর পর্ষদে রাজনৈতিক ব্যক্তিদের না রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলনে কাউন্সিল জানায়, বিদ্যমান নিয়মে যে কোনো সময় সরকার বাংলাদেশ ব্যাংক পর্ষদ ভেঙে দেয়া ও বিধি প্রণয়নের ক্ষমতা রাখে, যা কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতার পরিপন্থী। এছাড়া ব্যাংক খাতে রাজনৈতিক প্রভাবে খেলাপি ঋণ ও মুদ্রানীতিতে প্রভাব বিস্তারের সুযোগ বাড়ে, দুর্নীতি প্রকাশেও যা কর্মকর্তাদের প্রাতিষ্ঠানিক সুরক্ষা বিঘ্নিত করে। ব্যাংক ও আর্থিক খাতে সুশাসন নিশ্চিতে ব্যাংক কোম্পানি আইন সংশোধন ও বাংলাদেশ ব্যাংক অর্ডিন্যান্স অনুমোদনের দাবি জানায় কাউন্সিল। ও জাতীয় গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটে Thai Aluminium. The better is now the best. সরকারি চাকরিতে নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে শাহবাগ থেকে মিছিল নিয়ে যমুনা অভিমুখে যাচ্ছেন সরকারি কর্মচারীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মাইমুনা হায়দার চৌধুরী, সরাসরি যাচ্ছি তার কাছে। নবম পে স্কেল বাস্তবায়ন এবং গেজেট প্রকাশের দাবিতে আসলে কিছুক্ষণ আগেই শহীদ মিনারে সমাবেশ করেন সরকারি চাকরি কর্মকর্তারা। এখন এই মুহূর্তে তারা আসলে যমুনার দিকে যাচ্ছেন এবং মিছিল নিয়ে দলে দলে যমুনার দিকে যাচ্ছেন। যমুনার দিকে আসলে তারা কিছুক্ষণ আগে পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে রওনা হয়েছেন। তারা বলছেন যে আজকের মধ্যে যদি গেজেট প্রকাশ না হয়, তাহলে আসলে গেজেট প্রকাশ না হলে তারা কিছুতে আসলে আজকে মাঠ ছাড়বেন না এবং যমুনার দিকে যাবেন বলে তারা জানিয়েছেন। আজকের মধ্যেই তাদের এই কর্মসূচি সফল করে তারা বাড়ি ফিরবেন এবং কিছুদিনের মধ্যে যেহেতু নির্বাচন, তাই তারা বলছে আজকের মধ্যেই প্রজ্ঞাপন নিয়ে তবেই তারা বাড়ি ফিরবেন। যেহেতু অন্তর্বর্তী সরকারের সময় পে কমিশন গঠন হয়েছে, তাই তারা জানিয়েছেন যে অন্তর্বর্তী সরকারকে পে স্কেলের গেজেট প্রকাশ করে এবং তা বাস্তবায়ন করতে হবে। কিছুক্ষণ আসলে আগে আসলে যমুনার বিভিন্ন সড়কে ব্যারিকেড দেওয়া হয়েছিল, কিন্তু সরকারি চাকরিজীবীরা তারা আসলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে সকাল থেকে জড়ো হয়েছেন এবং তারা বলছেন বেশ কিছুদিন ধরেই তারা আসলে এই অবহেলার শিকার হচ্ছেন এবং তাই আজকে এই কঠোর কর্মসূচিতে তাদের যেতে হয়েছে। এখানে আসলে তারা এই যে যমুনার সামনে তারা জড়ো হয়েছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যমুনার সামনে তারা করেছেন এবং তারা অবস্থান করছেন। পুলিশি বাধা উপেক্ষা করে আসলে তারা এখানে জানিয়েছেন যে তারা যে কোনো মূল্যে তারা আসলে আজকের এই কর্মসূচি সফল করে আজকে এখান থেকে যাবেন এবং এই অবস্থান কর্মসূচি তারা সফল করে ফিরবেন। কারণ বেশ অনেক বছর ধরে এই পে স্কেল হচ্ছিল না, যার প্রেক্ষিতে আজকে তারা এই কঠোর কর্মসূচি দিতে বাধ্য হয়েছে বলেও জানান। যদিও নির্বাচনের আর মাত্র 1 সপ্তাহ বাকি, কিন্তু তারা বলছেন যে আসলে পে স্কেলের গেজেট প্রজ্ঞাপনটি প্রকাশ করে তবেই আসলে নির্বাচনে যেতে হবে। তো এর আগে শহীদ মিনারে আসলে তারা সমাবেশে অংশ নেন
নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে শাহবাগ থেকে মিছিল নিয়ে যমুনা অভিমুখে গিয়েছিলেন সরকারি কর্মচারীরা, সেখানে যুক্ত ছিলাম। ভুট্টা চাষে আগ্রহী হচ্ছেন জামালপুরের চরাঞ্চলের কৃষকরা। কম খরচে বেশি লাভই কারণ বলে জানিয়েছেন চাষিরা। এবারও কৃষকরা ভালো দাম পাবে বলে আশাবাদী স্থানীয় কৃষি বিভাগ। জামালপুর থেকে জাহাঙ্গীর আলমের তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। জামালপুর সদর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, ইসলামপুর, মাদারগঞ্জ ও মেলান্দদহ উপজেলার চরাঞ্চলে বাড়ছে ভুট্টার চাষ। কৃষকরা বলছেন খরচ বিবেচনায় ভুট্টা চাষে তাদের লাভ বেশি। ভুট্টা চাষে খরচ কম, কাজেই ভুট্টা করছি। ভুট্টার টাকাটা এককালীন পাওয়া যায়। পরিশ্রম কম, ফলনও বেশি এবং একটু আমাদের লাভবান বেশি। অল্প খরচে পোষাইতেছে গৃহস্থের, মনে করেন 1000-1200 মন বেচা যায়। জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে গত বছর ভালো দাম পাওয়ায় এবার বেড়েছে আবাদ। বর্তমান ভুট্টার যে অবস্থা, এই অবস্থা থাকলে ভুট্টাতে বেশ ভালো লাভবান হবে। এই ভুট্টা পূর্ণাঙ্গ অবস্থায় না যাওয়ার আগেই সাইলুজ করে সেই সমস্ত জমিতে আবার বোরো আবাদ করবে, যে যার কারণে বোরো আবাদের যে টার্গেট সেটা আমাদের এখানে কম হবে না, আর ভুট্টাতে তারা ভালো ফলন পাবে। এবছর জামালপুরের 27,000 হেক্টর জমিতে ভুট্টার চাষ করা হয়েছে। সময় সংবাদ, জামালপুর। রাজধানীর বাজারে আলু, বেগুন সহ শীতকালীন সবজি মিলছে 50 টাকা কেজি দরের নিচে। কমছে পেঁয়াজের দামও, তবে ঊর্ধ্বমুখী রয়েছে মরিচ ও মুরগির দাম। সাপ্তাহিক ছুটির দিনের সকালবেলার বাজারের খবর জানাতে যুক্ত হচ্ছেন রিপোর্টার ফরহাদুর রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শীত মৌসুম যত ঘনিয়ে আসছে, অর্থাৎ শেষের দিকে আসছে, তত শীতকালীন সবজির সরবরাহ বাজারে কিন্তু কমছে। তবে দামের ক্ষেত্রে খুব একটা প্রভাব তার পড়েনি, কেননা আমরা যেটি দেখতে পাচ্ছি যে শীতকালীন যেসব সবজি আসলে এখন বাজারে আছে তার অধিকাংশের দাম 40 থেকে 50 টাকার ভেতরেই আছে। এবং যেটি আসলে দেখা যাচ্ছে যে এখন শিম বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজিতে, বেগুন 50 থেকে 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। করলার কেজি তবে কিছুটা বেশি, কারণ করলা আসলে শীতকালীন মৌসুমের বাইরেও আসলে করলা পাওয়া যায় বাজারে, এবং সেটির ক্ষেত্রে আমরা যেটি দেখতে পাচ্ছি যে 100 থেকে 120 টাকা কেজিতে কিন্তু এখন করলা বিক্রি হচ্ছে। একই সাথে অন্যান্য সবজির ক্ষেত্রে যেটি বিশেষ করে সবচেয়ে জনপ্রিয় ফুলকপি ও বাঁধাকপির ক্ষেত্রে যে প্রভাবটা আসলে শুরু থেকে দেখা যায়, অনেক চাহিদা থাকে, সেটির দামও আমরা দেখতে পাচ্ছি যে 30 থেকে 40 টাকাতে সাইজ ভেদে কিন্তু এই ফুলকপি বাঁধাকপি বিক্রি হচ্ছে। এবং একটু যদি অন্য বাজারে খবর জানিয়ে রাখি, গত এক সপ্তাহের ব্যবধানে আমরা দেখতে পাচ্ছি যে মুরগির বাজারের কিছুটা প্রভাব পড়েছে দাম বাড়তির, কেননা গত সপ্তাহে যে 170 টাকা কেজিতে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছিল সেটি এখন বিক্রি হচ্ছে 180 টাকা কেজিতে। একই সাথে সোনালী মুরগির ক্ষেত্রেও 10 থেকে 20 টাকার মতন মুরগির দাম বেড়েছে। এবং একটু মাছ বাজারের খবর জানিয়ে রাখতে চাই, কেননা মাছ বাজারেও যে উচ্চ মূল্যের কথা বারবারই ভোক্তারা আসলে বলেন, সেটি কিন্তু এখনো স্থির রয়েছে। আমরা আজকে মাছ বাজারে ঘুরে দেখেছি, সেক্ষেত্রে দেখেছি রুই বিক্রি হচ্ছে 350 থেকে 400, 500, এমনকি বড় সাইজের রুই 600 টাকা কেজিতে বিক্রি হতে দেখেছি। একই সাথে পাঙ্গাসের দাম কিছুটা কম। তবে যারা আসলে সবজির বাজারের কথা আবার একটু বলতে হয়, কেননা আমরা এখানকার ভোক্তাদের সাথে যে কথাটুকু বলেছি, বিশেষ করে ক্রেতারা অভিযোগ করছেন রোজার আগে যেসব সবজির দাম আসলে সবচেয়ে বেশি চাহিদা থাকে সেটির দাম স্থিতিশীল কিংবা নমনীয় থাকলেও লেবুর ক্ষেত্রে এই ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। কেননা লেবু গত এক সপ্তাহের ব্যবধানে যেসব লেবুর সাইজ একটু বড় সেগুলো 100 থেকে 120 টাকা পর্যন্ত চলে গেছে, এবং ছোট সাইজের যেসব লেবু সেগুলোর হালিও আমরা দেখতে পাচ্ছি যে 50 টাকা হালিতে চলে গেছে। অর্থাৎ একটু সিন্ডিকেটের কথা বলছেন, কারণ সামনে যেহেতু রমজানে এই সবজিটির দাম, এই উপাদানটির দাম বেশি থাকে, সে কারণে তারা বলছেন যে লেবুর চাহিদা হয়তোবা কেউ হয়তোবা এইটির প্রভাব আসলে এই রমজানকে কেন্দ্র করে কেউ এই লেবুর দাম একটু বাড়তি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে। তবে ভোক্তাদের দাবি মনিটরিং যাতে বাড়ানো হয়, রমজানকে সামনে রেখে কোনোভাবেই যেন অসাধু ব্যবসায়ীরা এই বাজার অস্থিতিশীল করতে না পারে, সেই দাবিটি তারা জানাচ্ছেন। তো এই ছিল কারণ বাজার থেকে সবজি, মাছ এবং মুরগির বাজারের সবশেষ আপডেট আমার কাছে। যুক্ত ছিলাম কারণ বাজারে। অর্কা ব্র্যান্ড নিয়ে কনজিউমার ইলেকট্রনিক্সের ব্যবসায় যুক্ত হলো দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান আকিজ রিসোর্স লিমিটেড। বৃহস্পতিবার রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে অর্কার প্রথম আউটলেট উদ্বোধন করা হয়। প্রাথমিকভাবে আউটলেট কেন্দ্রিক ও গ্লোবাল ব্র্যান্ড নিয়ে যাত্রা শুরু হলেও আগামীতে অর্কা ব্র্যান্ডের নামে দেশের পণ্য ও উৎপাদন ও বাজারজাত করার পরিকল্পনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ কনজিউমার ইলেকট্রনিক লিমিটেডের চিফ বিজনেস অফিসার মোহাম্মদ আবু তারিফ জিয়া চৌধুরী, আকিজ রিসোর্সের ক্লাস্টার সিইও শাহরিয়ার হালিম সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা।
এ সময় জানানো হয় চলতি বছরের মধ্যে সারা দেশে অর্কার 25টি আর 2028 সালের মধ্যে 100টি আউটলেট করবে আকিজ রিসোর্স লিমিটেড। এবার মুক্ত বাজারের খবর। ধস নেমেছে ক্রিপ্টো মুদ্রার বাজারে। এক মাসে প্রায় 30% কমেছে বিটকয়েনের দাম, নিম্নমুখী ইথার, সোলেনা আর বাইড্যান্সের দাম। ভূরাজনৈতিক উত্তেজনা, অস্থির মার্কিন শুল্কাহার, সব মিলিয়ে অস্থির বিশ্ববাজার। এই অবস্থায় ক্রিপ্টোমুদ্রার ওপর থেকেও আশা হারাচ্ছেন বিনিয়োগকারীরা। তাই বড় ধরনের পতনের মুখে পড়েছে ভার্চুয়াল এই মুদ্রা বাজার। আন্তর্জাতিক বাজার বিশ্লেষণকারী মার্কিন সংস্থা দ্য ট্রেডিং ইকোনমিক্সের তথ্য, এক মাসে 29.23% কমেছে জনপ্রিয় ক্রিপ্টো মুদ্রা বিটকয়েনের দাম। শুক্রবার সকালে প্রতিটি বিক্রি হয়েছে $64,307। বিশ্বের এই বড় ক্রিপ্টোকারেন্সির দাম 2024 সালের অক্টোবরের পর এই প্রথম $65,000 নিচে নামল। মাস ব্যবধানে 39.94% কমে এক একটি ইথার বেচাকেনা হয়েছে $1,895.61। এক সপ্তাহে কমেছে 29.5% বেশি। মাস ব্যবধানে নিম্নমুখী রয়েছে সোলানার দামও। এক মাসে 43.65% কমে শুক্রবার এক একটি মুদ্রা বিক্রি হয়েছে $76.25। এদিকে বড় ধরনের পতন দেখেছে বাইন্যান্সও। মাস ব্যবধানে 31% কমেছে এই মুদ্রার দাম। এক সপ্তাহে প্রায় 18% কমে এই ক্রিপ্টো মুদ্রার দাম নেমেছে $619.90। অন্তরাসীন, সময় সংবাদ। এবার তাইওয়ানের বাইরে জাপানে উন্নত মানের 3 ন্যানোমিটার চিপ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে তাইওয়ান ভিত্তিক টেক জায়ান্ট TSMC। এজন্য দেশটিতে $17 বিলিয়ন বিনিয়োগ করবে চিপ মেকার প্রতিষ্ঠানটি। এই বিনিয়োগ পরিকল্পনা বাস্তবায়নে অতিরিক্ত সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে জাপান সরকার। উন্নত মানের 3 ন্যানোমিটার চিপ উৎপাদনের পরিকল্পনা করেছে তাইওয়ান ভিত্তিক সেমিকন্ডাক্টর নির্মাতা তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি TSMC। এ উদ্দেশ্যে দক্ষিণ জাপানের কুমামোটোতে $17 বিলিয়ন বিনিয়োগ করছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার টোকিওতে চিপ মেকার কোম্পানিটির CEO সিসি ওয়েই এই ঘোষণা দেন। এদিন জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচির সঙ্গে এক বৈঠকে তিনি জানান, এ পদক্ষেপ জাপানে AI উন্নয়নের জন্য একটি ভিত্তি স্থাপন করবে। জাপানি গণমাধ্যম বলছে, জাপানি সরকার TSMCর এই বিনিয়োগ পরিকল্পনার জন্য অতিরিক্ত সহায়তা দেওয়ার কথা বিবেচনা করছে। এর আগে তাইওয়ানের এই শীর্ষ চিপ মেকারকে দেশটির কিয়োশোতে তাদের সক্ষমতা বাড়াতে ভর্তুকি দিয়েছে জাপানি সরকার। TSMC বর্তমানে তাইওয়ানে 3 ন্যানোমিটার চিপ তৈরি করছে, আর 2027 সালে অ্যারিজোনায় তাদের দ্বিতীয় ফ্যাব থেকে সেগুলো উৎপাদনের পরিকল্পনা শুরু করছে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিক গাড়ি আর আধুনিক অস্ত্র তৈরিতে দরকারি গুরুত্বপূর্ণ খনিজ শিল্পের বিশ্ববাজারে চীনের একচেটিয়া নিয়ন্ত্রণ ভাঙতে কৌশলগত পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। মিত্র দেশগুলোর সঙ্গে বিশেষ বাণিজ্য জোট গঠনের পাশাপাশি খনিজের কৌশলগত মজুদ করার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। এজন্য দেওয়া হবে $12 বিলিয়ন তহবিল সহায়তা। সেমিকন্ডাক্টর, ইলেকট্রিক গাড়ি ও আধুনিক অস্ত্র তৈরিতে ব্যবহৃত গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ ঘিরে চীনের একচেটিয়া প্রভাব কমাতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। এ প্রসঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, গুরুত্বপূর্ণ খনিজের জন্য মিত্র দেশগুলোকে একত্রিত করে একটি প্রাধান্য ভিত্তিক বাণিজ্য জোট গঠন করা হবে। এই জোটের আওতায় খনিজের জন্য সমন্বিত ন্যূনতম মূল্য নির্ধারণের পরিকল্পনাও রয়েছে, যেন চীন দাম কমিয়ে বাজার নিয়ন্ত্রণ করতে না পারে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই উদ্যোগ এমন এক সময় নেওয়া হলো যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রজেক্ট ভল্ট নামে গুরুত্বপূর্ণ খনিজের একটি কৌশলগত মজুদ প্রকল্প চালু করেছেন। এতে যুক্তরাষ্ট্রের এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক থেকে $10 বিলিয়ন ও বেসরকারি খাত থেকে আরও $2 বিলিয়ন তহবিল সহায়তা দেওয়া হচ্ছে। অনেক বছর ধরে খনিজ প্রক্রিয়াজাতকরণে আধিপত্য ব্যবহার করে ভূ অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে চীন। এমনকি বিভিন্ন সময়ে রপ্তানি সীমিত করে বা দাম কমিয়ে অন্য দেশের পক্ষে বিকল্প উৎস গড়ে তোলা কঠিন করে তুলেছে বেইজিং। খনিজগুলো ছাড়া আধুনিক চিপ, বৈদ্যুতিক যান ও উন্নত সামরিক প্রযুক্তি উৎপাদন প্রায় অসম্ভব। ফলে যুক্তরাষ্ট্রের এই উদ্যোগকে চীনের প্রভাব কমানোর পাশাপাশি ভবিষ্যৎ শিল্প ও নিরাপত্তা কৌশলের অংশ হিসেবে দেখছেন আন্তর্জাতিক বাজার বিশ্লেষকরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ।
ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত ড্রোন উৎপাদন করে প্রতিরক্ষা শিল্পে গুরুত্বপূর্ণ নাম হয়ে উঠেছে ইউরোপের ছোট দেশ সাইপ্রাস। ইউক্রেনে ব্যবহৃত হচ্ছে সাইপ্রাসের তৈরি শতাধিক পোসাইডন ড্রোন। এমন প্রেক্ষাপটে ছোট দেশগুলোর প্রতিরক্ষা শিল্প খাতের দিকে মনোযোগী হতে দেখা যাচ্ছে ইউকে। এমনকি আর্থিক অনুদানের মাধ্যমে এই খাতকে আরও শক্তিশালী করে তোলারও পদক্ষেপ নেওয়া হচ্ছে। মাটি থেকে প্রায় 2 কিলোমিটার উচ্চতায় উড়ে শত্রুর অবস্থান নির্ভুলভাবে চিহ্নিত করে আর্টিলারিকে নির্দেশনা দিচ্ছে ড্রোন। ব্যবহৃত হচ্ছে নজরদারি, লক্ষ্য শনাক্তকরণ ও গোলাবর্ষণ সমন্বয়ের কাজে। তবে অত্যাধুনিক এই ড্রোনগুলো যুক্তরাষ্ট্র, চীন, জার্মানি বা রাশিয়ার মতো বড় কোনো দেশে নয়। উৎপাদিত হচ্ছে মাত্র 10 লাখ মানুষের ছোট্ট দেশ সাইপ্রাসে। সাইপ্রাস ভিত্তিক প্রতিষ্ঠান সোয়ার্মলি তৈরি করছে H-10 পোসাইডন ড্রোন। ইউক্রেন যুদ্ধের 3 বছরে এসব ড্রোন উড়েছে 1 লাখ ঘন্টারও বেশি। ইউক্রেনীয় আর্টিলারি ইউনিটকে শত্রুর অবস্থান শনাক্তে সহায়তা করেছে 200-র বেশি ড্রোন। সব ধরনের আবহাওয়ায় দিনে রাতে কাজ করেছে এগুলো। প্রতিষ্ঠানটির দাবি, ইউক্রেনেই এসব ড্রোন কার্যকারিতার বড় পরীক্ষাগার হয়ে উঠেছে। সাইপ্রাসের 5000 বর্গমিটার কারখানায় তৈরি হচ্ছে ড্রোন। কারখানার একাংশে রয়েছে উচ্চগতির সামুদ্রিক ড্রোন, যেগুলোতে বসানো হয়েছে 0.5 ক্যালিবারের মেশিনগান ও উচ্চ ক্ষমতার ক্যামেরা। এসব ড্রোন এর মধ্যেই বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে, যার মধ্যে রয়েছে এশিয়া ও আফ্রিকার দেশগুলো। এটি প্রমাণ করে ছোট দেশগুলোরও উচ্চ প্রযুক্তির নির্দিষ্ট সক্ষমতা রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের উচিত এসব সক্ষমতাকে গুরুত্ব দেওয়া। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন যুদ্ধ ইউরোপের ছোট দেশগুলোকেও নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে বাধ্য করেছে। ইউরোপীয় ইউনিয়ন এখন প্রতিরক্ষা খাতে বড় অঙ্কের অর্থ বরাদ্দ দিচ্ছে। এর অংশ হিসেবে সাইপ্রাস পেতে যাচ্ছে দীর্ঘমেয়াদী স্বল্প সুদের ঋণ। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, উচ্চ প্রযুক্তির নির্দিষ্ট খাতে সাইপ্রাসের সক্ষমতা এখন গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। চীনা অস্ত্র প্রযুক্তিকে টেক্কা দিতে সিঙ্গাপুরের এয়ার শোতে এবার অংশ নিল বেশ কয়েকটি মার্কিন ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ড্রোনের ব্যবহার থেকে উদ্বুদ্ধ হয়ে এশিয়ার বাজারে ঢুকছে মার্কিন প্রতিরক্ষা স্টার্টআপগুলো। বিশেষ করে ক্যালিফোর্নিয়া ভিত্তিক এন্ডুরেল ইন্ডাস্ট্রি, শিল্ড এআই ছাড়াও রয়েছে রেড ক্যাট নামের প্রতিষ্ঠান। ভবিষ্যতে যে কোনো যুদ্ধের কৌশলগত গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠেছে ড্রোন। বিস্ফোরক যুক্ত করলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে পারদর্শী এই ছোট ডিভাইস যুদ্ধক্ষেত্রে নতুন বিজ্ঞাপন হয়ে দাঁড়িয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ড্রোনের সফল ব্যবহার থেকে উদ্বুদ্ধ হয়ে সিঙ্গাপুরের এয়ার শোতে এবার অংশ নিল বেশ কয়েকটি মার্কিন ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান। ক্যালিফোর্নিয়া ভিত্তিক এন্ডুরিল ইন্ডাস্ট্রিজ আর শিল্ড এআই, এই দুই কোম্পানির নাম প্রতিরক্ষা প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় রয়েছে। সিলিকন ভ্যালির বিনিয়োগকারীরা বিলিয়ন ডলার ঢালছে, কারণ ড্রোন আর সামরিক এআই এখন উদীয়মান সেক্টর। শিল্ড এআই বলছে, জিপিএস আর যোগাযোগ ব্যবস্থা জ্যাম করে দিলেও তাদের ড্রোন গোয়েন্দা নজরদারি চালাতে পারবে, অর্থাৎ ইলেকট্রনিক যুদ্ধের মধ্যেও চোখ খোলা রাখার প্রযুক্তি। এই সক্ষমতাই এশিয়ার কয়েকটি দেশে তারা সরবরাহ করতে যাচ্ছে। সম্ভাব্য ক্রেতার তালিকায় নাম আছে তাইওয়ান, ফিলিপিন্স, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, জাপানের। মার্কিন কোম্পানিগুলো বোঝাতে চাইছে, পেন্টাগনের প্রাথমিক সমর্থন আর যুদ্ধক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা মানেই নির্ভরযোগ্য পদ্ধতি। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে ব্ল্যাক উইডো নামের স্বল্প পাল্লার রিকন ড্রোন দেওয়ার কথা জানিয়েছে রেড ক্যাট নামের আরেক মার্কিন প্রতিষ্ঠান। সিঙ্গাপুর এয়ার শোতেই প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে, প্রশান্ত মহাসাগরের একটি অজ্ঞাত দেশের কাছ থেকে তারা অর্ডার পেয়েছে। তারা জানায়, চীনের সামরিক সক্ষমতা ঘিরে অনিশ্চয়তা আর আঞ্চলিক সংঘাতের আশঙ্কায় এশিয়ায় যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো বড় আকারে সামরিক প্রস্তুতি নিচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদপত্র দ্য ওয়াশিংটন পোস্টের শত শত কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে গণমাধ্যমটির সদর দফতরের বাইরে বিক্ষোভ করেছেন কর্মী ও সমর্থকরা। ছাঁটাইয়ের ঘোষণার পর স্থানীয় সময় বৃহস্পতিবার বিক্ষোভে নেমে মালিকপক্ষের এ ধরনের সিদ্ধান্ত স্বাধীন সাংবাদিকতার জন্য মারাত্মক হুমকি বলে মন্তব্য করেন অংশগ্রহণকারীরা। এর আগে স্থানীয় সময় বুধবার 1/3 কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় দ্য ওয়াশিংটন পোস্ট। ছাঁটাইয়ের মধ্যে কায়রো ও ইউক্রেন ব্যুরোর সাংবাদিকরাও আছেন। এদিকে গণমাধ্যমটির স্থিতিশীলতা ফিরিয়ে আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পত্রিকাটির সম্পাদক ম্যাট মারে। ওয়াশিংটন পোস্টের মালিক জেফ বেজোস এখনও প্রকাশনাটির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অঢেল প্রত্যাশার চাপ নিতে হবে নতুন সরকারকে। স্থিতিশীলতা, বিনিয়োগ ফেরানো বড় চ্যালেঞ্জ। কর্মসংস্থান সৃষ্টির সঙ্গে সহনীয় পর্যায়ে আনতে হবে মূল্যস্ফীতি।
2 মাস ধরে যুক্তরাষ্ট্রে কমছে পোশাক রফতানি আয়। তথ্য অটেক্সার। চীনের হারানো বাজার দখলে এগিয়ে ভিয়েতনাম। ট্রাম্পের অস্থির বাণিজ্য নীতিকে দায়ী করছেন উদ্যোক্তারা। এবং নিউমোরিং টার্মিনাল ইজারা দেওয়ার প্রতিবাদে 6 দিনের কর্মবিরতির পর কাজে ফিরছেন শ্রমিকরা। সচল চট্টগ্রাম বন্দর আমদানি রফতানি বাণিজ্য স্বাভাবিক করার চেষ্টা। এ ছিল এ সময়ের বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদে যুক্ত থাকবেন আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ অর্জিতা। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।